হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট অ্যান্ড বাদবাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। সো বেসিক্যালি যেদিন তোমরা এই ভিডিওটাকে দেখবে সেই দিন হচ্ছে 8th অফ জুলাই। এই 8th অফ জুলাইতে 6 বছর আগে আমি দি পশ প্যালেস চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম। আর আজকে না, ইউজুয়ালি তোমরা দেখবে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি, বাট আজকে আমি সেইভাবে পারবো না, বিকজ অনেক কিছু আমার ভেতরে চলছে এখন, অ্যান্ড অনেক কিছু মাথায় চলছে, অনেক কিছু মনে চলছে, অনেক কিছু সারা শরীরে চলছে, এরকম মনে হচ্ছে। তো আমি চেষ্টা করবো, তাও আমি চেষ্টা করবো যাতে আমি কি ফিল করছি অ্যান্ড সব কিছু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। মনে হয় এত বছর একটা কমিউনিটি বিল্ড করেছি যেটা আমরা একসাথে সবাই মিলে গ্রো হচ্ছি, এরকম আমার মনে হয়। যাই হোক, কামিং ব্যাক টু দি পয়েন্ট, আজকে হচ্ছে 8th অফ জুলাই, যেদিন তোমরা এই ভিডিওটা দেখবে। 6 বছর আগে যেরকম বললাম, দি পশ প্যালেস চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম, অ্যান্ড এই বছর মে মাসে 10 বছর কমপ্লিট হয়ে গেছে আমার। মানে বেসিক্যালি 10 years অফ কন্টেন্ট ক্রিয়েশন। 10 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি সোশ্যাল মিডিয়াতে, ডিফারেন্ট প্ল্যাটফর্মসে। ইনিশিয়ালি আমি ইনস্টাগ্রাম থেকে স্টার্ট করি, অ্যান্ড অনেকেই তোমরা জানো না, আমি প্রথমে না আমি ব্লগ লিখতাম, ব্লগ লিখতাম। আমার একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের নাম হচ্ছে mysteriousgirl.com। আর আমি যখন ফার্স্ট টাইম ব্লগ লিখেছিলাম, তখন আই ওয়াজ লাইক কেউ দেখবে না, কেউ আসবে না, কেনই বা আমার ওয়েবসাইটে এসে কেউ দেখবে। অ্যান্ড লিখে মোস্ট প্রবলি আমি পুরীতে চলে গেছিলাম। পুরীতে গিয়ে আমি তখন এই ব্লগটা যখন খুলি, তখন দেখেছিলাম যে 5 জন দেখেছে। হ্যাঁ, মাত্র 5 জন দেখেছিল মানে ইনিশিয়ালি। তো আই ওয়াজ লাইক সো হ্যাপি কি 5 জন দেখেছে আমার ব্লগটা, আমি তো পুরো ফেমাস হয়ে গেলাম, এরকম ভাবছিলাম। মানে তখন ওইটা আমার জন্য অনেক বড় নাম্বার ছিল। আর সেই টাইমে সবে সবে না লোকে ইউটিউবে ভিডিও দেখা স্টার্ট করছিল। আমি সেজালকে ফলো করা স্টার্ট করেছিলাম, সেজাল, তারপর দ্যাট বহুগল, কৃতিকা খুরানা, তারপরে আরও অনেকে ছিল, দেবশ্রী, লারিসা, এরকম টুকটুক করে আমি ওদেরটা দেখা স্টার্ট করেছিলাম। আমার খুব ভালোও লাগছিলো। সো আই ওয়াজ লাইক হ্যাঁ, আমিও কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, বা আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাই। আজকেরটা পুরো হার্ট টু হার্ট ভিডিও চলবে। সো আমাকে প্লিজ মনের কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে দাও, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এনিওয়েজ, তো তখন আমি ওখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, ইনস্টাগ্রামে কিছু পিকচার পোস্ট করা শুরু করি। প্রথমে ব্লগ দিই, অ্যান্ড প্রথমে ব্লগে তো নিজের মুখও দেখাতাম না। আমি mysteriousgirl.com এই জন্যই লিখেছিলাম, সো দ্যাট আমি মানে নিজের আইডেন্টিটি না দেখিয়ে এরকম ব্লগ লিখতে পারি। তারপরে বুঝতে পারলাম যে ওরকমভাবে পসিবল হচ্ছে না। ফ্যাশনের উপরেও লিখতাম, তো কিছু স্টাইলিং করে ফটো তুলে সেইভাবেই পোস্ট করতাম ব্লগগুলোতে। তো সেখান থেকে শুরু হলো, ইনস্টাগ্রাম থেকে শুরু করি। তারপর আস্তে আস্তে একটু একটু করে ফলোয়ার্স বাড়ে, বেশি না, 5-10-15 হাজার মতন ফলোয়ার্স হয়। আই ওয়াজ ভেরি হ্যাপি। দেন ভাবলাম যে না, ইউটিউব করতে হবে, তো ইউটিউব চ্যানেল ওপেন করি। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিয়াঙ্কা সরকার। তোমরা যারা কিনা অনেকদিন ধরে ফলো করছে জানবে যে আমার একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছিলো রিয়াঙ্কা সরকার। তো ওখানে তারপর ভিডিও পোস্ট করা শুরু করি। এত ভালো লাগতো ভিডিও পোস্ট করতে, কি বলবো, মানে খুব এফর্ট দিয়ে আমি ওখানে ভিডিও বানাতাম। অ্যান্ড বাট সত্যি বলতে সেরকম একটা চ্যানেলটা গ্রো করছিল না। মানে 300-400-500 জন দেখতো। মাঝে মাঝে কিছু আমি শপিং রিলেটেড ভিডিও দেখাতাম, মানে এসপ্ল্যানেড মার্কেট দেখাতাম বা হাতিবাগান দেখাতাম, সেইগুলোতে দেখতাম ভালো ভিউজ আসছে। এনিওয়েজ, ওটা করছিলাম, সব কিছুই ঠিকঠাক চলছিল। সেই সময় আমি জবও করছিলাম। তো দেন আমি একটা টাইমে ঠিক করেছিলাম যে মোটামুটি আমার ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে টুকটাক আমার চলে যাচ্ছিলো, মানে আমি ইনকাম করা স্টার্ট করে দিয়েছিলাম, টুকটাক ঠিকঠাক ইনকাম করছিলাম। তো আই ওয়াজ লাইক মানে ভাবছিলাম তখন যখন জব করছিলাম যে আমি জব করবো না কি কন্টেন্ট ক্রিয়েশনটা করবো। এবার কেন এটা ভাবছিলাম, কারণ দুটো একসাথে করা না পসিবল হতো না। অনেক সময় ইভেন্টে যেতে হতো, সেই টাইমে আমি অফিস থাকলে অবভিয়াসলি আমি এভরিডে তো ইভেন্টের জন্য ছুটি নিতে পারবো না, প্লাস শ্যুট করতে হতো। আর আমার অফিস কী বলতো, স্যাটারডেও থাকতো, স্যাটারডে হাফ ডে করে থাকতো। তো আমার পক্ষে সব কিছু ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো অ্যাট দ্য এন্ড। তখন শরীর খারাপ হওয়া শুরু করে, মানে এত দৌড়াতাম না, মানে হয়তো অফিসে যাওয়ার আগে আগে শুটে যেতাম, তারপর অফিস থেকে এসে আবার এডিট করতাম, তো এই করে আমার শরীর খারাপও হয়ে যাচ্ছিলো। তাই লাইক ঠিক আছে, আমার যদি ঠিকঠাক ইনকাম আসা শুরু হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েশন থেকে, তাহলে আমি কিছু মাসের টাকা সেভ করে নেবো, তারপর আমি জব ছেড়ে দেবো। তো সেইভাবে ঠাকুরের দয়া ঠিকঠাক মতন সব চলছিল কন্টেন্ট ক্রিয়েশনটা। যেইটুকুই পাচ্ছিলাম তাতে আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ, জব ছেড়ে আমি এটাকে ফুল টাইম পারসিউ করতে পারি। তো সেইভাবে আমি তারপরে যখন দেখলাম যে হয়ে গেছে, তখন আমি আমার জব কুইট করে আমি এটাকে পারসিউ করা শুরু করলাম। ঠিক যাচ্ছিলো সব কিছু, ঠাকুরের দয়া মোটামুটি ঠিক যাচ্ছিলো। অ্যান্ড সেই টাইমে আসলো কোভিডের সিচুয়েশন, 2020। হ্যাঁ, 2020-তে কোভিডের সিচুয়েশন আসলো। এক্স্যাক্টলি অত মাস ঠাস আমার অত ওরমভাবে তো মনে পড়ছে না, 19-এর এন্ডে হলো নাকি 2020-তে, আমার অতটা মনে পড়ছে না। বাট ওই মোটামুটি ওই 1 বছরের স্প্যানেই সব হলো। তো হওয়াতে
হওয়ার পরে আই ওয়াজ লাইক এবার তখন আমার খুব মানে লিটারালি মন খারাপ হয়ে গেল। আর আমি জানি যে যারা কিনা আমার ব্লগ এতদিন ধরে দেখো বা অনেকের মধ্যে এই ব্যাপারটা আছে, রিয়াঙ্কাকে মানে আমার বাবা টাকা দেয়। আর দেখো আমার বাবা আমাকে দিতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার বা কোনো ছোট ব্যাপার না, বাট একটা এজের পরে না আমি বাবার কাছে কোনোদিনও টাকা নিইনি। বাট জানি না কেন লোকে এরকম ভাবে যে ওর কি চিন্তা, ওর তো বাবা টাকা দিয়ে দেবে, এরকম একটা পারসেপশন থাকে, উইচ ইজ ভেরি ওকে ফর মি। আমি কোনোটাতেই অফেন্ডেড ফিল করি না, আই এম ওকে উইথ এভরিথিং। তো বাট যাই হোক, বাবা দেয় না, আমি বাবার কাছে টাকাও নিতাম না। তো যেই ওটা ওরকম হলো তখন আমি ভাবলাম কি হবে, মানে আমি তখন ওরকম মাইন্ডসেটে ছিলাম যে আমার আই হ্যাভ টু আর্ন মাই ওন মানি, আই হ্যাভ টু মানে ডু সামথিং অফ মাই ওন। অ্যান্ড একদমই তখন মানে কোনো ক্যাম্পেন্স আসা বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ লাইক কী করবো, বাট আপসেট হইনি। এই কিছু ফানি ভিডিওস বানানো শুরু করলাম ইয়েতে, কিসে বলে জানো, ইনস্টাগ্রামে। ভাই আমাকে শ্যুট করতে হেল্প করতো। আর যারা কিনা জানো না, যখন আমি ইনস্টাগ্রামে এইসবের জার্নি শুরু করেছিলাম না, শুধু আমার সাথে ভাইই ছিল। মা বাবা একটুখানি টাকা দিয়েছিল বার্থডেতে, সেই দিয়ে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিলাম, নিকনের 5200 মডেল নাম্বারটা ছিল। তো সেইটাতে ভাই আবার সেটিং ওয়েটিং শিখে আমাকে শ্যুট করে দিত, খুব হেল্প করেছে ভাই। ইনিশিয়াল ডেজে আমাকে খুব হেল্প করতো, ডিফারেন্ট জায়গায় বাইকে করে নিয়ে গিয়ে আমাকে ফটো তুলে দিত। এরকম করেই আমরা একটু করে আগাচ্ছিলাম। তো যাই হোক, তখনও আবার ওই ফানি ভিডিওস ভাই করতে হেল্প করতো, করে আমরা টুকটাক করে চলছিল আমাদের জীবন। তো তখন তৃষার সাথে তৃষার সাথে তার আগেই দেখা হয়েছিল। তো তখন সেই টাইমে তৃষা আমাকে বলে যে রিয়াঙ্কা, আমার মনে হয় তোর একটা বাংলা চ্যানেল খোলা উচিত, এখন দেখ এই সিচুয়েশন, কোভিডের সিচুয়েশন, তুই বাড়িতে বসে ট্রাই করে দেখ না, যদি না হয় না হবে, এরকম বলে। তৃষা শুভ দুজনেই। আর তোমরা সবাই জানো এভরি ডে অন 8th জুলাই ওদেরকে ডেফিনেটলি থ্যাংক ইউ বলি। তো হিয়ার কামস দ্য থ্যাংক ইউ নোট। ওদেরকে আমি 1000বার থ্যাংক ইউ বলি বা লাখবার থ্যাংক ইউ বলি, ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। মানে 1000বার বললেও সেটা মানে কমপ্লিট হবে না, কারণ ওরা আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, তৃষা আর শুভ। আজকে ওদের জন্য আমি যেখানে আছি, শুধু ওদের জন্যই আছি বলতে পারো। মানে ওরা যদি আমাকে না বলতো আমি চ্যানেলটাই খুলতাম না। তো যাই হোক, সেখান থেকে তৃষা শুভ আমাকে বলে তুমি সেখান থেকে ব্লগ চ্যানেলটা শুরু করবো ভাবি। এবার তার আগে অবধি কী বলো, তোমার পার্সোনাল লাইফটা পুরো পার্সোনাল ছিল, আর আমি মানে 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 আমার মা বাবা ভাই এর ব্যাপারে কিছুই সোশ্যাল মিডিয়াতে ছিল না। তো আই ওয়াজ লাইক কি ব্লগ চ্যানেল খুলতে গেলে কি লাগবে। তো শুভ ওয়াজ লাইক কি ব্লগ চ্যানেল এরমভাবে হয়, কারণ শুভর তখন ব্লগ ছিল। তো আমি এবার দেখলাম যে ফ্যামিলি বা এরকম টাইপের ফ্যামিলি ব্লগ এরম হয়, তো সেটাও আমি তার আগেও আমি দেখতাম, টুকটাক আমার আইডিয়া ছিল। তো আমি বললাম কী করে শুরু করবো, কারণ বাবা তো কোনোদিনই ব্লগে আসে না বা আসতেও না, এখনও বাবা সেরকম একটা ব্লগে আসে না। ভাই প্রথম খুব লজ্জা পেত। তো দেখবে আমার একটা ব্লগও আছে যেখানে ভাই পর্দার পেছনে লুকিয়ে যেত, মানে ও এত লজ্জা পেত ক্যামেরার সামনে আসতে প্রথম। তো মাকে বললাম, মা এরকম ভাবছি একটা চ্যানেল করবো, এই করবো, এতে আমার ভালো হবে। তো মা সবসময় জীবনে সাপোর্ট করেছে। তো মা বলতে একটু খোল, ঠিক আছে কেউ না আসুক, আমি আর তুই মিলে করে নেবো। তো দেন দ্য পশ প্যালেট চ্যানেলটাকে খুলি। আর তোমরা মোটামুটি ভাবো যে এটা আমার চ্যানেল, বাট আমি সবসময় মন থেকে মানি যে এটা আমার আর মার চ্যানেল। আমি আর মা মিলে এটাকে মানে হয় না যে একটু করে বড় করেছে। আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও না প্রচুর টাইমে মা মানে অনেক আমাকে হেল্প করতো কন্টেন্ট ক্রিয়েশন। আমার যদি মাথা পুরো স্টাক হয়ে যেত না, তাও মা এসে আমাকে বলতো মাম এটা এইভাবে বানা, মাম তাহলে এইটা করি, আচ্ছা চল তুই আর আমি এখানে গিয়ে তাহলে ভিডিও শ্যুট করে দেবো। মা বহুত হেল্প করতো আমাকে। তো মার সাথে তারপর চ্যানেলটাকে শুরু করি। অ্যান্ড দেন আস্তে আস্তে দেখলাম যে সবার খুব ভালো লাগা শুরু হলো। 2020-র কথা বলছি, 2020-তে চ্যানেলটাকে খুলেছিলাম। তাই বলছি ওয়াও এটা কী হচ্ছে, হট করে দেখতাম 2000, 3000, 5000, 6000 জন দেখে নিচ্ছে। খুব তাড়াতাড়ি আমি 1000 সাবস্ক্রাইবারও পৌঁছে গেলাম। আর এই চ্যানেলটা যেহেতু গ্রো করছিলো, তাই জন্য আমার ইংলিশ চ্যানেলটাও গ্রো করলো, 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেল। আই ওয়াজ লাইক সো হ্যাপি কি ওয়াও এভরিথিং ইজ ওয়ার্কিং আউট। আর তখন কত আমার লাইফে গোলই ছিল 10,000 সাবস্ক্রাইবার, আর যদি 5-10 হাজার লোক দেখে আমি খুব খুশি। তো ইট ওয়াজ লাইক ভেরি নাইস অ্যান্ড এভরিথিং। আর তখন আমি একটা জিনিস করতাম, পুরো ভিডিওটা আজকে গল্প থ্রু থেকে যাবে, আই হোপ তোমাদের শুনতে ভালো লাগবে, আর এন্ডে গিয়েও তোমাদের সাথে কিছু শেয়ার করা আছে। এনিওয়েজ, তো এবার আমার ওই টাইমটা না আমি আর সোমোকে তোমরা সবাই জানো, সোমো হচ্ছে আমার লাইফের আই হ্যাভ অনলি ওয়ান মেল ফ্রেন্ড, আর সেটা হচ্ছে আমার লাইফের সোমো। তো সোমো আর আমি তখন কথা বলছিলাম, তখন ও না বুদ্ধিজম প্র্যাকটিস করছিল, ঠিক আছে, নিচেরিয়ান বুদ্ধিজম। তো ও আমাকে ওটার ব্যাপারে বলে রিয়াঙ্কা আমি এটা করেছি, এটা করে আমি খুব হেল্প পেয়েছি। অ্যাট দ্যাট পয়েন্ট অফ মানে অ্যাট দ্যাট টাইম সোমো ওয়াজ গোয়িং থ্রু সামথিং মানে ডিফিকাল্ট ফেজ ইন হিজ লাইফ। অ্যান্ড আমারও একটা জিনিস নিয়ে আমি মানে এই কাজবাজ নিয়ে আমি খুব চিন্তিত থাকতাম, আর ও জব সুইচের কথা ভাবছিলেন এভরিথিং। তো আমাকে নিচেরিয়ান বুদ্ধিজমের ব্যাপারে বলে, আর আমি তখন থেকে ম্যানিফেস্টেশন, আমি এখন বলি না 11-11 ম্যানিফেস্টেশন, এইগুলোতে আমি বিলিভ করি। এটা এখন যে শুরু হয়নি, এটা অনেক আগের থেকে শুরু হয়েছে। তো নিচেরিয়ান বুদ্ধিজমে আমি প্র্যাকটিস করতাম। বেসিক্যালি কি যারা কিনা জানো, নিচেরিয়ান বুদ্ধিজম যখন আমি করতাম, তো একটা মন্ত্র ছিল
নাম ইয়ে হো রেঙ্গে কিউ, এইটা আমি চ্যান্ট করতাম আর মাইন্ডে ভিশন করতাম যে আমার এইটা হয়ে গেছে। তো তখন আমার মাইন্ডে যে ভিশনটা ছিল সেটা হচ্ছে যে যখন আমি বিয়ে করতে বসেছি আমার কাছে অলরেডি একটা সিলভার প্লে বাটন আছে, মানে দ্য পশ প্যালেটটা 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এটাও আমি মাইন্ডে ভাবতাম যে আমার প্রত্যেকটা ভিডিওতে 1 লাখ করে ভিউজ আসছে। আর এটা আমি শুধু ভাবিনি, আমি লিখেও রেখেছিলাম, মানে পুরো প্রপারলি লিখে আমি আমার আয়নাতে চিপকে রাখতাম। তো ম্যানিফেস্টেশন করতাম, নিচের বুদ্ধিজম প্র্যাকটিস করতাম, সব কিছু একদম ওইভাবে চলছে। অ্যান্ড বিশ্বাস করবে না, উইদিন লাইক 3-4 মান্থস আমার ভিডিওতে 1 লাখ করে ভিউজ আসা স্টার্টও হয়ে গেলো। 3-4 মান্থস বা 6 মান্থস এক্স্যাক্টলি একদম বলতে পারবো না, বাট ওই 6 মাসের মধ্যে আসা শুরু হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট। তো আমি যাই হোক, আমি তখন ওই প্র্যাকটিসটা করতেই থাকছিলাম। অ্যান্ড তারপরে এরমভাবে চ্যানেলটাও খুব ভালোভাবে গ্রো করে গেল। বিয়ের পরে আমার আর ওটা কন্টিনিউ করাটা হয়নি, মানে যে চ্যান্টটা করতাম বা সব কিছু, বিকজ বিয়ের পরে না লাইফ পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, মানে পুরো ডিফারেন্ট লাগে। অ্যান্ড আমার অমিতের তো লাভ ম্যারেজ, তোমরা সবাই জানো। আমরা কত বছর ধরে একসাথে আছি, 14 বছর ধরে একসাথে আছি, এই বছর ডিসেম্বরে 15 বছর হবে। বাট তাও আমি বলবো, জানো, যখন আমরা বিয়ে করেছি তখন আমার অমিতের রিলেশন কমপ্লিট হয়ে গেছিলো, মানে 9 বছর কমপ্লিট হয়ে গিয়ে তারপর আমি আর অমিত বিয়ে করেছি। বাট তাও আমি বলবো যে এত বছর ওকে জানার পরও বিয়ের পর আমার মনে হতো কি আমি ওকে চিনিই না। আই এম শিওর কি সবারই এটা ফিল হয়, মানে পুরো 100% না, বাট মনে হতো কি, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, মনে হতো কি যে মানে অনেক কিছু আছে যেটা আমি নতুন অমিতের ব্যাপারে জানছিলাম। অ্যান্ড সাডেনলি বাড়িতে কী বলতো, একটা বাড়ি, সবার বাড়ি নিজের একটা কমফর্ট জোন হয়, সেখানে সব কিছুই মা করে দিচ্ছে, বাবাকে বলছি ট্যান্ট্রামস থ্রো করছি, সেটা সব মেয়ে ছেলে সবাই করে, আমার ভাইও করে, আমিও করি। বাট বিয়ের পরে লাইফটা চেঞ্জ হলো, সাডেনলি ডিফারেন্ট একটা লাইফ, ডিফারেন্ট হয়ে গেল। তো সেটার সাথে কোপ করছিলাম। দেন পুনে গেলাম, জীবনে প্রথমবার কলকাতা ছেড়ে পুনেতে গেছি, একটা নতুন শহরে গেছি। সো ইট ওয়াজ লাইক অগেন ভেরি ডিফারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট। এক সেকেন্ড দাঁড়াও, সরি, একটা ফোন আসছিল, মাই ফোন করছিল। তো যাই হোক, আবার কন্টিনিউ করছি। তো বেসিক্যালি কলকাতা থেকে পুনেতে শিফট হয়ে গেলাম। এবার প্রথম যখন পুনেতে যাই, কি মন খারাপ লাগতো, বাপরে বাপ, বিশাল মন খারাপ লাগছিল। কারণ আমি তো কোনোদিনও বাড়ির থেকে বাইরে, মানে অন্য শহরে গিয়ে ছিলামই না। তো অমিতকে বলতাম, অমিত আমার তো এত মন খারাপ লাগছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো আমার বলতো, যখন প্রথম আমিও ওরম করেছিলাম না রিয়াঙ্কা, চেঞ্জ করেছিলাম, আমারও এক্সেসিভলি কষ্ট হচ্ছিল। বাট আস্তে আস্তে তুই টাইম দে, তুই দেখবি অ্যাডজাস্ট করতে পারবি। হ্যাঁ, একটা টাইম লাগছিলো সেইভাবে। তো সেইভাবে আমার ব্লগও চলছিল, তোমাদের ব্লগ দেখতেও ভালো লাগছিলো। তখন সবে সবে বিয়ে হয়েছে, বন্ধুদের বাড়িতে যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু খুব মানে ফাস্ট ফরওয়ার্ড বা হ্যাপেনিং চলছিল লাইফে। তারপর দেখবে বিয়ের পরে পরে না, মানে যখনই কলকাতায় আসতাম সবাই আমাদেরকে বাড়িতে ইনভাইট করতো, সব রিলেটিভসরা। আজকে এ ইনভাইট করছে, কালকে ও ইনভাইট করছে, আমরা সবসময় শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম। বিকজ বিয়ের 1-1.5-2 বছর না এরকমই খুব লাইফটা চলে, সবাই চায় যে নতুন বউ আসুক বা নতুন জামাই আসুক, এরকম আমাদের লাইফটা হট অ্যান্ড হ্যাপেনিং বেশ সুন্দরভাবেই চলছিল। যেরকম তোমরাও ব্লগে দেখতে পাচ্ছিলে, তোমাদেরও দেখতে ভালো লাগছিলো। আমি ডেইলি ব্লগ করছিলাম। আনফর্চুনেটলি একটা টাইম আমাদের লাইফে আসলো যেখানে আমার অমিতের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ড সেটাও তোমরা সবাই জানো, ওই ব্যাপারে আমি কথা বলতে চাই না, বিকজ ওটা খুব নেগেটিভ পার্ট অফ মাই লাইফ। এনিওয়েজ, তো তারপরে পরের বছর যখন আমার হাতে ব্যথা খুব বেড়ে গেছিলো, আমি ডেইলি ব্লগের থেকে অল্টারনেট ডেজে ব্লগ করা শুরু করলাম। অ্যান্ড ফর্চুনেটলি ওই টাইম থেকে আমার আর অমিতের রিলেশনশিপটাও না একটু বেটার হলো। বিয়ের পর না আমার অমিতের মধ্যে একটু প্রবলেম হচ্ছিলো। প্রবলেম ইন দ্য সেন্স কী বলতো, মানে ও আমাকে কিছু জায়গায় বুঝতে পারছিল না, আমি ওকে কিছু জায়গায় বুঝতে পারছিলাম না। অ্যান্ড বোঝার জন্য যে টাইমটা দরকার না, যে চলো 1 সপ্তাহ দুজনকে বোঝার চেষ্টা করি, সেই টাইমটাই আমি রিলেশনে হয়তো দিতে পারছিলাম না। কারণ আমি ডেইলি ব্লগ করতাম, তো সকাল থেকে রাত অবধি ব্লগ করতাম, 11টা অবধি ব্লগ করতাম, 11টা থেকে 12টা 1টা অবধি এডিট করতাম, আবার সকালবেলা ধরো 7-8টার সময় উঠতাম, উঠেই আমি আবার ব্লগ এডিটে বসে যেতাম। ব্লগ এডিট করতে অনেক টাইম লাগে। তারপরে শুধু এডিট না, এডিট করার পরে আপলোড করো, থাম্বনেল ডিসাইড করো, কি টাইটেল হবে সেটা ডিসাইড করো, ডেসক্রিপশন বক্স অ্যাড করো, হ্যাশট্যাগস অ্যাড করো, এরকম করে অনেক টাইম লাগে। মানে খুব মানে ফাস্ট, মানে 20 মিনিটের হয়তো তোমরা ব্লগ দেখো, বাট সেটা 20 মিনিট না, সেটা সারা দিন রাতের এফার্টে একটা 20 মিনিটের ব্লগ হয়। তো এবার কন্টিনিউয়াসলি সেই সাইকেলেই আমি চলছিলাম, মানে উঠছি, ঘুমাচ্ছি, উঠছি, ব্লগ এডিট করছি, দিচ্ছি, আবার ব্লগ শুরু করে দিচ্ছি, আবার ঘুমাচ্ছি, এডিট করছি, মানে পুরো এরকম একটা রোবট জোনে আমি চলতাম। তো সেখানে আমি আর অমিত দুজনকে হয়তো টাইমও দিতে পারতাম না, একটু রিলেশনশিপে একটু প্রবলেম ছিল। একটা টাইমে তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে একদম মানে পুরো পুরো ডিভোর্স অবধি চলে যাচ্ছিলো। বাট হ্যাঁ, হয়, সিচুয়েশন লাইফে সবসময় ভালো চলে না। বাট ঠিক আছে, মানে ওটা জাস্ট মনে মনে ভাবছিলাম যে আর থাকবো না, ও ভাবছে আর থাকবো না, এরকম সিচুয়েশনও চলে গেছিলাম আমরা। তারপরে সেটা থেকে আবার বেরিয়ে গেলাম, যখন আমি আস্তে আস্তে অল্টারনেট ডেজে ব্লগ দেওয়া শুরু করলাম। যে তোমার হাতে চোট পেয়েছিলাম না, আমি পড়ে গেছিলাম এই সাইডে, তো এইখানে হাতে চোট পেয়েছিলাম।
এখানেই হাতে চোট পেয়েছিলাম। তো যাই হোক, তারপরে তারপর আমাদের রিলেশনশিপ আস্তে আস্তে করে একটু একটু করে বেটার হওয়া শুরু করলো। আমি ভাবছি যে আমি কি বাঁ হাতে চোট পেয়েছিলাম নাকি আমি ডান হাতে মনে হয় চোট পেয়েছিলাম, ওটাই আমার মাথায় এখন ঘুরছে। আমার সত্যি কথা বলতে মনেও নেই আমি ডান হাতে চোট খেয়েছিলাম কি বাঁ হাতে খেয়েছিলাম। এনিওয়েজ, ওটা ব্যাড পার্ট অফ মাই লাইফ, ওটা মনেও রাখতে চাই না। বাট এখন আমার হাতে কোনো প্রবলেম নেই, সব কিছু অ্যাক্সিডেন্টে যা প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে, এখন আমি ভালো আছি। তো তারপরে আমাদের রিলেশনশিপটা আস্তে আস্তে একটু ভালো হলো, আস্তে আস্তে আমার পুনেটাও ভালো লাগতে শুরু করলো। মানে 1.5-2 বছর যখন হয়ে গেলো, আস্তে আস্তে ওটাই একটা ফ্যামিলি হয়ে গেছিলো। ওখানেই ঘুরতাম ফিরতাম, বন্ধুরা যেতাম, লোনাভলায় যেতাম, উইকেন্ডে প্ল্যান হয়ে যেত, রাত্রিবেলা 2-3টের সময়ও প্ল্যান হয়ে যেত। সেইগুলো ব্লগে দেখাতাম না, কেন বলতো বাড়ির লোকেরা তাহলে বকা লাগাবে। তো খুব আগেন হট অ্যান্ড হ্যাপেনিং লাইফই ছিল, 3-3.5 বছর মানে বিয়ের পরে ওরকমই ছিল। অ্যান্ড দেন ম্যাঙ্গো আসলো আমাদের লাইফে। অ্যান্ড ইভেনচুয়ালি আমরা ডিসাইড করলাম, সব কিছু তোমরা দেখেছো যে কলকাতায় মুভ করবো, সেটাও তোমরা দেখেছো। অ্যান্ড কলকাতা আসার পর কলকাতা এসে সব কিছু সেট করতে অ্যারাউন্ড ধরে রাখো 3 থেকে 6 মাস আমাদের সময় লাগলো সেট হতে। অ্যান্ড তারপর থেকে না আমাদের লাইফটা খুব সেটেলড হয়ে গেছে, মানে সেটেল ইন দ্য সেন্সকে একটু না শান্ত হয়ে গেছি। আমার মনে হয় যে আমি আর অমিত কোথাও দুজনেরই মানে একটা ওল্ডার অ্যান্ড ওয়াইজার ওই ফেজে গেছি। অ্যান্ড আমরা এখন একটু পিসফুল জিনিস বেশি পছন্দ করি, একটু নিজেরাও চেঞ্জ হচ্ছি, একটু নিজেরাও একটু লাইফে বেটার করার চেষ্টা করছি, বেটার আন্ডারস্ট্যান্ডিং আনার চেষ্টা করছি। তো হ্যাঁ, ডেফিনেটলি আমাদের মধ্যে একটা চেঞ্জ তো এসেছে, আশা করছি তোমরাও সেই চেঞ্জটা দেখতে পারো। তো এখন একটু শান্ত জীবন বেশি বেশি ভালো লাগে। এখন আমরা খুব বেশি একটা ট্রাভেল করি না। আমি একবার মনে আছে মানে বিয়ের ফার্স্ট 3 ইয়ার্স থেকে 3.5 ইয়ার্সের মধ্যে আমরা 12টা নতুন সিটিতে ঘুরেছি। আমি একদিন বসে বসে এয়ারপোর্টে, আমাদের কাছে অনেক টাইম ছিল, আই থিঙ্ক দিল্লি এয়ারপোর্টে বসেছিলাম আমি না বসে বসে লিখছিলাম মানে কি মানে অমিতাকে বলছিলাম এখানে গেছি ওখানে গেছি, মানে কোথায় কোথায় গেছি, কুর্গে গেছি, মানালিতে গেছি, পুরী তো আমরা যেতেই থাকতাম, দিল্লি গেছি, বম্বে গেছি, লোনাভলাও আমরা ঘুরতেই থাকতাম, তারপর আর কোথায় গেছিলাম, উদয়পুরে গেছিলাম, তারপরে ডিফারেন্ট জায়গা আমি এখনো মনে করতে পারছি না, বাট হ্যাঁ ইসে গেছিলাম, জম্মুতে গেছিলাম, প্রচুর প্রচুর জায়গা, মানে তখন খুব ঘুরতাম। তো যাই হোক, এখানে আসার পরে একটু সেটেল ফিল হচ্ছিলো। অ্যান্ড ব্যাস, তারপরে এবার যখন 2025 আসলো না, 2025-এর থেকে আমি অ্যাজ আ পার্সন অনেকটাই চেঞ্জ হয়েছি, বিকজ আই ওয়ান্টেড টু চেঞ্জ। মানে হয় না যে একই রকমভাবে লাইফ কারো লিড করতে ভালো লাগে না, একটু বেটার সবাই হতে চায়। তো 2025 থেকে আমি লাইফে অনেক চেঞ্জও এনেছি, অ্যান্ড চেষ্টা করছি টু বি আ বেটার পার্সন। জানি না কতটা কী হতে পারবো, বাট আই এম ট্রাইং, মানে যেরকম যতটা নিজের পক্ষে পসিবল হয় সেটা করা শুরু করছি, অ্যান্ড দেখা যাক কী হয়। এনিওয়েজ, তো যেটা 2025 থেকে একটা প্রবলেম আমি ফেস করা স্টার্ট করি রিলেটেড টু ব্লগ। প্রবলেম কী সেটাও তোমাদের খুলে বলছি। সেটা হচ্ছে যে আমার অমিতের লাইফ খুব পিসফুল হয়ে যায় অ্যান্ড খুব হোমলি হয়ে যায়, অ্যান্ড মানে যেটা হওয়ার সেইটুকুই হয়। যেরকম ধরো বার্থডের দিন অবভিয়াসলি ঘুরতে যাচ্ছি, মজা করছি, বা ভাইয়ের বার্থডেতে নেমন্তন্ন করলে যাচ্ছি, বাড়িতে পুজো থাকলে সেটা দেখতে পাচ্ছ। মানে অন ডেইলি বেসিস খুব হট অ্যান্ড হ্যাপেনিং অনেক ইভেন্টফুল লাইফ আমাদের 2025-এর থেকেই আর নেই। বা প্রথম 3 মাস 4 মাস 6 মাস পরেই না আমি একটা জিনিস যেটা আমি খুব ফেস করছিলাম, সেটা হচ্ছিলো ব্লগে কী দেখাবো, এটা আমি কন্টিনিউয়াসলি না মাথায় মানে চলতো, বিকজ দিস ইজ হোয়াট আই ডু। এবার আমি কিছুতেই না চেয়েও না ব্লগ ঠিক মতন বানাতে পারছিলাম না, বিকজ আমি হোমলি ব্লগ যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালো লাগে, ডেফিনেটলি সবার ভালো লাগে, কিন্তু একই জিনিস যদি এভরিডে দেখাই না, আমি জানি না মনে হচ্ছিলো যে আই এম নট ডুইং এনাফ। তার জন্য মাঝে মাঝে মনে হতো একটু ঘুরে আসি, একটু এই করে আসি, করছিলামও। বাট আমার ওই মানে ব্লগের জন্য যদি এক্সট্রা করে আমি ঘুরতে চলে যাই, বা এক্সট্রা একটা ইভেন্ট থ্রো করে দিই, বা এক্সট্রা কিছু করি, তো ওটা আমার খুব ফেক লাগতো। আমি সারা জীবন যেভাবে ব্লগ করে এসেছি না, দ্যাট ওয়াজ রিয়েল মি। মানে আমার সবে তখন বিয়ে হয়েছিল, মানে ব্লগটা আমার ওই টাইমেই স্টার্ট করেছিলাম, যে তারপর আমার বিয়ে ছিল। আমার মানে ওটা আইডিয়া ছিল না যে বিয়ে আছে বলে অনেক ইভেন্ট আছে, জাস্ট হয়েছিল অ্যান্ড ক্লিক হয়ে গেছিলো, অ্যান্ড ওই টাইমে সবার দেখতেও ভালো লেগেছিলো, অ্যান্ড পর আমার লাইফ ওইভাবে চলছিল। তো 2025 থেকে এই প্রবলেমটা খুব ফেস করি যে ডেলি বেসিস দেবো কি, আর কোথায় বেরোবো, প্রত্যেকদিন বেরোতেও ভালো লাগে না, প্রত্যেক 2 মাস অন্তর ঘুরতে যাবো আমাদের দ্বারা এখন পসিবল না। আর শুধু ঘুরতে গেলেও তো হয় না, দেখো এটা অনেক ইনভেস্টমেন্টও ছিল বিয়ের প্রথম তো আমাদের ঠিক আছে পরে সেভ করবো, আগে ঘুরে নিই, এর একটা মাইন্ডসেটটাও ডিফারেন্ট ছিল। এখন আস্তে আস্তে কোথাও না কোথাও তো ম্যাচিওর হতে হবে। তো তো ওই জিনিসটা 2025-এর থেকে আমি খুব ফেস করছিলাম। অ্যান্ড যে কী দেবো, মানে ব্লগটা তো ইন্টারেস্টিং হওয়া যায়, আমি এখন এডিট করতেও বসি, আমার তো কিছু কম্পোনেন্ট চাই যে সুন্দর করে এডিট করে একটা ব্লগ তৈরি করব। একটা এমনি ভিডিও যে নর্মালি বলে দিলাম আমি এখন না এটা খাচ্ছি 1 মিনিটের,
সেইট ভিডিও আর একটা ব্লগের মধ্যে অনেক তফাৎ আছে। মানে একটা ব্লগ করতে গেলে তোমার প্রপার একটা সকাল থেকে রাত অবধি একটা ফরম্যাট, একটা সুন্দরভাবে সেটা প্রেজেন্টেশন, কিছু কিছু এলিমেন্টস রাখা, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আমি খুব ভালোবাসি ব্লগ করতে, তা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি চাই যে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন যাবে, খুব সুন্দরভাবে সব কিছু যাবে। তো এবার 2025 থেকে মাকে বলছি, মা আমি কী দেখাবো বুঝতে পারি না। মা কিছু কিছু আইডিয়া দিত। মা অনেক সময় বলতো ঠিক আছে তুই চল তাহলে আমি আর তুই একটু ঘুরে আসি, কিছু তুই তাহলে কন্টেন্ট বানাতে পারবি, সেটাও একটু চেষ্টা করতাম। বাট ওটা আমার খুব মানে ফোর্সড অ্যাপন লাগতো। যে ন্যাচারালি যদি আমি মার সাথে ঘুরতে যাই দ্যাট ইজ ফাইন, বাট আমি এক্সট্রা ওরমভাবে করলে আমার মানে ব্লগ জিনিসটাই মানুষ এই জন্য পছন্দ করা স্টার্ট করেছিল, বিকজ ওটা ন্যাচারাল লাইফ ছিল। মানে সবাই আমাকে সবসময় বলতো রিয়াঙ্কা তুমি যেরকম না আমিও সেরকম। তো আমার জিনিসটা খুব ভালো লাগতো যে একদম ন্যাচারাল লাইফ ছিল। আর ন্যাচারাল এরকমই হওয়া উচিত। আমি সবসময় ন্যাচারাল ব্লগ করার চেষ্টা করি, বিকজ ব্লগ লোকের কেন ভালো লাগে, বিকজ তাদের সাথে রিলেট করতে পারে। সেলিব্রিটিদেরও লোকে ভালোবাসে, বাট আমার মনে হয় সেলিব্রিটিদের আমিও ভালোবাসি অ্যান্ড রেসপেক্ট করি। আমি তাদের ব্যাপারে ওইভাবে বলছি না, বাট তাদের সাথে অনেক সময় না লাইফটাকে রিলেট করা যায় না। যখন এই ব্লগ জিনিসটা শুরু হলো বা ইউটিউব জিনিসটা শুরু হলো, অনেকেই না রিলেট করতে পারতো। মানে তুমি যে দেখছো তুমি যেরকম আমিও সেরকম। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো। অ্যান্ড যদি আমি সবসময় এত ইভেন্টফুল জিনিসই দেখাই, অ্যান্ড যদি আমি ফোর্সড আপন করে কিছু ইভেন্ট দেখাই, তো আমার ওটা ভালো লাগতো না, আমি করতেও চাই না। তো আমি বলতে কী দেখাবো এই নিয়ে আমার মাথায় এটা সবসময় এই চলছিল। দেন আই থট কে একটা কাজ করি, যেমন চলে চলুক, আমি ঘরোয়া ব্লগগুলোই দেখাতে থাকি যেরকম আমার লাইফ আছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড না লাস্ট 2-3 মাস ধরে আমার ফিল হচ্ছে মানে খুবই বোরিং লাগছে আমার বানাতে। আমি জানি না তোমাদের দেখতে কেমন লাগছে, তো আমার সেটা ভালো লাগছে না। আর ভাইয়ের বিয়ে তোমরা সবাই জানো, ভাইয়ের প্লাস আমার 2 কাজিনের বিয়ে। তো যখন আমি ওর বিয়ের জন্য শপিংয়ে যাচ্ছি আমার কী ভালো লাগছে, আর সেইগুলো ভিডিওগুলো বানাচ্ছি, আর দেন সেগুলো এখন এডিট করছি না, মানে শুধু ওয়েট করে থাকি কখন শেয়ার করবো। যেরকম জামাই ষষ্ঠীর ব্লগটা আগের মাসে যে দিলাম, জামাই ষষ্ঠী ছিল, সেই ব্লগটা আমার এডিট করতে এত ভালো লেগেছে না, দেখতেও ভালো লাগছে, আমি নিজেও দুবার আবার টিভিতে চালিয়ে দেখেছি। তারপর ভাইয়ের জন্মদিনের ব্লগ, তারপরে আমরা গড়িয়াহাটে গেছিলাম শপিং করতে, সেই দিনের ব্লগটা এত মজা লেগেছে না। তো ওইগুলো আমার বানাতেও ভালো লাগে, কিন্তু আমাকে যদি কন্টেন্ট না থাকে আমি কি বানাবো। তো এই জিনিসটা 3-4 মাস ধরে আমাকে খুব বেশি বদার করছিল। অ্যান্ড দেন ফাইনালি আমি মার সাথেও কথা বলেছি, তিশার সাথেও কথা বলেছি, অমিতের সাথেও কথা বলেছি, সবার সাথে কথা বলেছি। অ্যান্ড দেন আমি ফাইনালি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমি না আর এই অল্টারনেট ডেতে ব্লগ করব না। বিকজ আই ফিল কে জাস্ট আমি কোয়ান্টিটিতে ফোকাস করছি, আমি কোথাও একটা কোয়ালিটি ডেলিভার করতে পারছি না। আর আরেকটা জিনিস যেটা আমার জেনুইনলি ফিল হয় সেটা হচ্ছিলো অডিয়েন্সের শিফট। এবার এই ব্যাপারটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না বুঝতে পারবে কি বুঝতে পারবে না, কারণ তোমরা অ্যাজ এ অডিয়েন্স দেখো, আমি অ্যাজ এ ক্রিয়েটার পার্সপেক্টিভ তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা প্ল্যাটফর্ম না চেঞ্জ হতে থাকে। কীভাবে? যেরকম প্রথমে আমি ইনস্টাগ্রাম শুরু করেছিলাম, তখন আমরা শুধু ফটো শেয়ার করতে পারতাম। তারপরে ইনস্টাগ্রাম আপগ্রেড হলো, অ্যান্ড তখন আমরা মাল্টিপল ফটো একটা পোস্টেই শেয়ার করতে পারি এখন, যেটা তোমরা দেখতে পারো। তারপরে ইনস্টাগ্রাম আপগ্রেড হলো, ভিডিও শেয়ার করতে পারতাম, যেটা কিনা 1.5-2 মিনিটের ভিডিও হতো, তখন সেটা একটা আলাদা আইকন টাইপের হতো। তারপর ইনস্টাগ্রাম আপগ্রেড হলো, এখন কি চলে, রিল চলে। তো ইনস্টাগ্রাম প্রত্যেকটা সময় আপগ্রেড হতেই থাকছে, অ্যান্ড আমিও ইনস্টাগ্রামে সেইভাবেই চেঞ্জ হচ্ছে। আমি জানি যে রিল দিলে বেশি লোকে দেখবে, বেশি রিচ হবে। কিন্তু সেম ম্যানার না ইউটিউব অ্যাজ এ প্ল্যাটফর্মও অনেকটা চেঞ্জ হয়ে গেছে ইন দ্য সেন্স কি, যে এখন না ইউটিউব লং ফরম্যাটকে বেশি পুশ করে না, মেনলি শর্টসই লোকে দেখতে পছন্দ করে। তো যারা কিনা আগে লং ফর্ম ভিডিও করতো, মানে লং ফর্ম ভিডিওর আগে যা মানে অডিয়েন্স ছিল না, এখন অডিয়েন্সরা মোস্টলি শর্টস দেখতে পছন্দ করে, না হলে মানে যেই দিনটা খুব স্পেশাল সেই দিনে লং ফর্ম্যাট দেখতে পছন্দ করে। যেমন জামাই ষষ্ঠীর ব্লগটা এক্সাম্পল, সেই দিন সবাই ভালো লাগে যে আছে কোথায় গেল কী খেলো, মানে ইভেন্টফুল দিন লোকে দেখতে এখন ভালো লাগছে। এটা আমি ক্রিয়েট করিনি, এটা তুমি ক্রিয়েট করনি, এটা ওভারঅল এখন এই ডাইরেকশানেই যাচ্ছে, এটা আমার ফিল হয় যে এটা এই ডাইরেকশানেই যাচ্ছে। রেস্ট যদি মানে হয় না যে কিছু ডেইলি আমি শেয়ার করছি না, লোক হ্যাঁ ঠিক আছে দিচ্ছে, ঠিক আছে পরে দেখে নেবো, আচ্ছা ওটাই হবে, এরকম টাইপের একটা আছে। তো আই ডোন্ট ওয়ান্ট টু বি আর নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আই ওয়ান্ট টু বি সামথিং ডিফারেন্ট। তো আমি চাই যে যখন আমার কাছে একটা সলিড কন্টেন্ট আছে, লং ফর্ম কন্টেন্ট আছে, আমি তখন সেটাকে সুন্দর করে বানাবো অ্যান্ড সুন্দর করে প্রেজেন্ট করবো। বাট যখন আমার কাছে নেই, জাস্ট ফর দ্য সেক অফ গিভিং আ ভিডিও আমি দিতে চাই না, বিকজ কন্টেন্ট ক্রিয়েশন এই লাইনটা আমি 10 বছর ধরে আছি, আর এটা মানে ভগবানের পরে যদি কিছু হয় না, আমি এই কন্টেন্ট ক্রিয়েশন লাইনটাকে লিটারালি মানে মন থেকে ভালোবাসি অ্যান্ড মন থেকে পুজো করি, এরকম ব্যাপার। মানে ইট চেঞ্জ মাই লাইফ ফর এভার। তো এই ফিল্ডের সাথে আমি কোনোদিনও হয় না যে
হাফ হার্টেডলি আমি এই ফিল্ডটাকে চালাতে পারবো না, বিকজ ইটস এ ক্রিয়েটিভ ফিল্ড। মানে এখানে আই হ্যাভ টু গিভ মাই 100%, অ্যান্ড আমার ওই মানে হাফ হার্টেডলি আমি পারবো না, আমার বেস্টটা দিতে হবে, না হলে আমার ভালো লাগে না। তো আই হ্যাভ ডিসাইডেড কি এখন থেকে এই চ্যানেলটাকে আমি চেঞ্জ করবো। 6 বছর এক রকমের ফরম্যাট আমি মেনটেন করে এসেছি, বাট এখন সেটা চলবে না, বা আমি চালাতে পারছি না। আমি নিজেকেই বলবো যে আমি ফেলিয়ার, কি আমি চালাতে পারছি না। আমার কাছে এত ইভেন্টফুল ডেজ নেই যে আমি অল্টারনেট ডেজে কিছু না কিছু দিতে থাকবো, সেটা আমার জন্য পসিবল হচ্ছে না। যদি মাসে আমি 4টে ভালো দিন থাকে যেখানে খুব সুন্দরভাবে আমি ব্লগটাকে প্রেজেন্ট করতে পারবো, তো মাসে 4টেই দেবো। যদি মাসে 10টা ভিডিও থাকে যেখানে আমার লাইফ খুব ইভেন্টফুল, যেরকম হয়তো ভাইয়ের বিয়ের সময় 15টা ভিডিও দিতে পারি, কারণ তখন সব কিছু চলবে না, আমি শেয়ারও করতে পারবো। কিন্তু অন আ ডেইলি বেসিস এভরি মান্থ আমার কাছে এরমভাবে কন্টেন্ট থাকে না, অ্যান্ড আই ক্যানট ডু ইনজাস্টিস টু মাই অডিয়েন্স অ্যাজ ওয়েল। কি ঠিক আছে দিতে হয় বলে কিছু একটা দিয়ে দিলাম না, আমি চাই তোমরা যখনই আমার ব্লগ দেখবে মানে মুখে হাসি থাকবে, অ্যান্ড কন্টেন্টটা দেখে খুব ভালো লাগবে। লাস্ট ব্লগ যেটা আমি শেয়ার করেছিলাম, অ্যান্ড সেখানেও তোমরা লিখেছিলে যে রিয়াঙ্কা আজকে ব্লগটা দেখতে না খুব ভালো লাগছে, বিকজ সেই ব্লগটা অ্যাকচুয়ালি ভালো হয়েছিল। ইন দ্য সেন্স কি আমি অমিতের সাথে বেরিয়েছিলাম, ঘুরেছিলাম, তানিষ্কে গেছিলাম, খুব ভালো ব্লগ ছিল, আর আমারও বানিয়ে ভালো লেগেছে, এডিট করে ভালো লেগেছে। তো যেই দিন আমার লাইফে ওরকম দিন থাকবে যেখানে আমরা বেরাচ্ছি, অর্গানিকলি বেরাচ্ছি, অ্যান্ড ডিফারেন্ট জিনিস এক্সপ্লোর করছি, ডেফিনেটলি আমি শেয়ার করে দেবো। বাট হ্যাঁ, আমি এখন থেকে আর অল্টারনেট ডেজে ব্লগ দেবো না। অলসো আই ওয়ান্ট টু এক্সপ্লোর শর্টস, কারণ শর্টস এখন লোকে দেখতে খুব পছন্দ করে। এটা আমি কেন বলছি, কারণ আমিও যখন শর্টস দিই না, আমি দেখি যে ওখানে লোকে বেশি দেখে। একটা পয়েন্ট যেটা হয়তো তোমরা জানো বা জানো না, আই ডোন্ট নো, শর্টসের থেকে কোনো ইনকাম হয় না, বাট লং ফর্মের থেকে তোমার ভিউজ ওয়াইজ কিছু ইনকাম হবে। তো শর্টস দিয়ে আমার কিছু মনিটারিলি কিছু বেনিফিট তো নেই, বাট আমার করতে ভালো লাগে আর তোমাদের দেখতে ভালো লাগে। তো বেসিক্যালি যে শর্টসগুলো আমি দিই না, গেট রেডি উইথ মি বা মিনি ব্লগ, আমি দেখি যে তোমরা ওইগুলো দেখোও বেশি, আর ওটাতে তোমরা অনেক বেশি কমেন্ট করো। সেই দিন আমি এমআর যে জুয়েলার্সে গেছিলাম, ওরা হচ্ছিল আমার সাবস্ক্রাইবারই। তো ওর বোন আমাকে বলছিল যে কিনা ওনার, তার বোন আমাকে বলছিল যে রিয়াঙ্কাদি আমি তোমার শর্টসগুলো দেখি, এত ভালো হয় শর্টসগুলো, আমার খুব ভালো লাগে দেখতে। শুনেও আমার ভালো লাগলো। তো আমি আরেকটু শর্টস এক্সট্রা বানানোর চেষ্টা করব, ডিপেন্ড করছে যদি আমি কিছু পারি। আর কী বলতো শর্টসে কী বলতো, আমি যদি এটা গেট রেডি উইথ মি করি না, মানে এটার সাথে আমার কোনো ইভেন্ট বা আমার লাইফ হট অ্যান্ড হ্যাপেনিং হওয়ার দরকার নেই, ওটা জাস্ট ওইটুকুর উপরেই ফোকাস যে আমার একটা স্টাইলিং ভিডিও করতে হবে। তো আমি চেষ্টা করবো ওরকম টাইপের জিনিস আরও এক্সপ্লোর করার, আমি নিজেকে একটু আপগ্রেড করতে চাই। সো ইয়া, উইথ আ হেভি হার্ট এটাই তোমাদেরকে বলতে চাই যে এখান থেকে আগেন দি পশ প্যালেট 3.0 শুরু হচ্ছে। 2.0 আগেই শুরু হয়ে গেছিলো, সো 3.0 শুরু হচ্ছে, যেখানে কিনা আমি ডেফিনেটলি লং ফর্ম ভিডিও শেয়ার করবো যখন আমার কাছে কিছু ভালো কন্টেন্ট থাকবে, খুব ভালোভাবে বানাবো। অ্যান্ড আমি চেষ্টা করবো সেই ব্লগগুলো যাতে অনেক লম্বাও করতে পারি আমি, অ্যান্ড খুব সুন্দর করে এডিট করবো, খুব সুন্দর করে শ্যুট করবো, অ্যান্ড তোমাদের কাছে প্রেজেন্ট করবো। অ্যান্ড যখন আমার কাছে কন্টেন্ট থাকবে না, সেই দিন কোনো ভিডিও আসবে না। অ্যান্ড ডেফিনেটলি আরেকটা জিনিস যেটা আমি চেষ্টা করবো সেটা হচ্ছে একটু শর্টস বেশি দেওয়ার চেষ্টা করবো, বিকজ ইট ইজ অলসো ভেরি নিউ টু মি। মানে আর শর্টস কিরম বলতো, যখন আমার কাছে কিছু থাকে আমি বানিয়ে দিই, বাট কোনোদিনও শর্টসের উপরে আলাদা করে এফার্ট দিয়ে আমি কিছু করিনি। তো দিস ইজ সামথিং যেটা আমি ট্রাই করে দেখবো। যদি আমি দেখি আমার ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে, তাহলে আমি ডেফিনেটলি সেটাকে কন্টিনিউ করবো। যদি আমি বানিয়ে দেখি যে না আমার তো একদমই শর্টস করতে ভালো লাগছে না, তাহলে আমি সেটাকে করবো না। বিকজ এখানে কী বলতো, মানে ইফ ইউ আর হ্যাপি উইথ ইউর ওয়ার্ক, ইফ ইউ ফিল কি হ্যাঁ এই জায়গায় আমি ক্রিয়েটিভিটি দেখাতে পারবো, তাহলেই তুমি করতে পারবে। এখানে ওরকম কোনো ফর্মুলা নেই। এখানে হোয়াট এভার ইউ লাইক, সেটা তুমি যদি মন দিয়ে ভালো করে প্রেজেন্ট করো, তাহলে আই ফিল ইট ওয়ার্কস। এটা এগেন ইট ইজ মাই ওন থিং, মানে এটা আমার মনে হয়। সো দ্যাট ইজ ইট। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। 10 বছর হয়ে গেছে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি। আজকে আমি যে জায়গায় আছি শুধু তোমাদের জন্যেই আমি পৌঁছাতে পেরেছি, অনলি বিকজ অফ ইউ গাইজ। আমার মনে হয় 10 বছরে একটা পজিটিভ কমিউনিটি বিল্ড করা ইজ সামথিং যেটার জন্য আমি দিন রাত কাজ করেছি, দিন রাত চেষ্টা করেছি, অ্যান্ড আজকে গিয়ে আই হ্যাভ আ পজিটিভ কমিউনিটি। অ্যান্ড আই হোপ তোমরা রেস্ট অফ মাই লাইফও আমার সাথেই থাকবে। আমি কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েশন ছাড়তে চাই না, কারণ ভিডিও বানাতে বা কন্টেন্ট ক্রিয়েট করতে আমার এত ভালো লাগে, ইট জেনুইনলি মেক্স মি ফিল ভেরি ভেরি হ্যাপি। তো আই হোপ নেক্সট চ্যাপ্টারেও তোমরা আমার সাথে থাকবে, অ্যান্ড যে চেঞ্জেসগুলো আনবো, অ্যান্ড সুন্দর করে আরেকটু এডিটিংয়ে আরেকটু চেঞ্জেস যেগুলো আনতে চাই, সেগুলো দেখতেও তোমাদের ভালো লাগবে।
অ্যান্ড দ্যাট ইজ ইট। একটা চ্যাপ্টার আজকে ক্লোজ হচ্ছে, যেখানে আমি এভরি অল্টারনেট ডেতে ব্লগ দিতাম, সেই চ্যাপ্টারটা কোথাও আমি ক্লোজ করছি। অ্যান্ড নতুন একটা চ্যাপ্টার খুলতে চাই, যেখানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারবো। অ্যান্ড এই চ্যানেলটাকে তোমরা যখনই তোমার মনে হবে যে একটু ডাউন ফিল করছি বা একটু হ্যাপিনেস চাই বা একটু পজিটিভিটি চাই, তখনই তোমরা দি পশ প্যালেট চ্যানেলটাকে খুলবে। 6 বছর হয়ে গেল, থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড এন্ডে আমি আর বুঝতে পারছি না কী করে এন্ড করবো। বাট হ্যাঁ, আই এম অলসো ভেরি এক্সাইটেড ফর দিস নিউ জার্নি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুবই নার্ভাস। এই ভিডিওটা আমি আমার মাথায় 100 বার বানিয়েছি, অ্যান্ড আজকে যখন আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে বানাতে বসলাম, তখন আমি জানি যে আমি হাজার জিনিস মিস আউট করে যাচ্ছি, অ্যান্ড দ্যাটস ফাইন। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে, যেটা যখন আমি বানাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি একটা ব্র্যান্ডেড ভিডিও বানিয়েছি, সেটা তোমরা হয়তো 2-3 দিনে দেখতে পাবে, বাট ব্লগ আমি জানি না কবে নেক্সট আমি বানাবো, কবে আমার লাইফে এরম দিন থাকবে যেখানে আমি আমার মনে হবে যে হ্যাঁ ভালোভাবে ব্লগ বানাতে পারবো, সেই দিনই হবে। আর হয়তো আমি হেসে কথাটা বলছি, বাট ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট ফর মি টু টেক দিস ডিসিশন। এরকম না যে ওভারনাইট নিয়েছি, এটা 1-1.5 বছর ধরে ভাবছিলাম, আর আমি মাথায় কোথাও না কোথাও সেট করে নিয়েছিলাম যে মেবি ভাইয়ের বিয়ে হয়ে যাক, আমার 3 কাজিনের মানে 3 ভাই বোনের বিয়ে আছে, হয়ে যাক, তারপরে ভাববো, তার আগে কিছু ভাববো না। বাট রিসেন্টলি আমার আমার ভেতরে এই জিনিসটা এসছে যে এরমভাবে ড্র্যাগ আমি করতে চাই না। ইটস নট কে ভাইয়ের বিয়ে অবধি করবো, অ্যান্ড এরমভাবে হয় না। ইটসকে আই নিড টু গিভ রেসপেক্ট টু দ্য ফিল্ড। মানে জাস্ট হিজিবিজি কিছু একটা ব্লগ দিয়ে দিলেই হয় না, ইট হ্যাজ টু বি গুড অ্যান্ড ইট নিডস কন্টেন্ট। সো আই ডোন্ট নো, ডেফিনেটলি তোমাদের থটস আমাকে নিচে লিখে জানিও। আর এরকম একদমই না যে আমি ব্লগ ছেড়ে দিচ্ছি, একদমই না। আমি ডেফিনেটলি চেষ্টা করবো, যত বেশি পারবো ব্লগ করার চেষ্টা করব। সো হ্যাঁ, ইটস এ নিউ চ্যাপ্টার অ্যান্ড আই হোপ তোমরা থাকবে এই নিউ চ্যাপ্টারে, অ্যান্ড দ্যাট ইজ ইট। এবার বেশি কথা বলে এবার কেঁদে দেবো আমি, সেটা আমি করতে চাই না। সো বাই ফর নাও, বাই বাই।